ভাবো তো, একটা মানুষ, একজন সাধারণ মানুষ থেকে ধীরে ধীরে এমন একজন শাসক হয়ে উঠল যার সিদ্ধান্তে কোটি কোটি মানুষের জীবন বদলে গেল। শুধু জীবন বদলালো না, একটা পুরো পৃথিবী আগুনের মধ্যে ঢুকে গেল। তার নাম ছিল অ্যাডলফ হিটলার। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ একদিন সকালে হঠাৎ করে শুরু হয়ে যায়নি। এর পেছনে ছিল বহু বছরের রাগ, অপমান, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক ব্যর্থতা, আর একজন মানুষের এমন একটা বিশ্বাস যে তার দেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য পৃথিবীর নিয়ম ভেঙে ফেলাও দরকার হলে সে সেটাও করবে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অবস্থা ছিল ভয়াবহ। দেশ হেরে গেছে, অর্থনীতি ভেঙে পড়েছে, মানুষের মধ্যে হতাশা। আর তার উপর ছিল ট্রিটি অফ ভার্সেলাস। এই চুক্তির মাধ্যমে জার্মানির ওপর এমন অনেক শর্ত চাপানো হয়েছিল যেগুলো জার্মানির সাধারণ মানুষের কাছে শুধু রাজনৈতিক শাস্তি ছিল না, এটা ছিল অপমান। আর মানুষের মনে যখন অপমান জমতে থাকে, তখন তারা এমন কাউকে খুঁজতে শুরু করে যে তাদের বলে, তোমার এই দুর্দশার জন্য তোমরা দায়ী নও, দোষ অন্য কারোর। ঠিক এই জায়গাতেই হিটলারের উত্থান শুরু হয়। সে শুধু বক্তৃতা দিত না, সে মানুষের রাগ বুঝতে পারত, মানুষের ভয় বুঝতে পারত, তাদের হতাশা বুঝতে পারত, আর সেই আবেগকে ব্যবহার করত। সে বলতো, জার্মানি আবার শক্তিশালী হবে, জার্মানি আবার মাথা তুলে দাঁড়াবে। যে অপমান জার্মানিকে সহ্য করতে হয়েছে তার জবাব দেওয়া হবে। শুনতে খুব সুন্দর লাগছে, খুব শক্তিশালী, খুব আশাবাদী, কিন্তু ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক কথাগুলো অনেক সময় এমনই শোনায়। কারণ মানুষ যখন খুব কষ্টের মধ্যে থাকে, তখন সে সবসময় সত্য শুনতে চায় না। সে এমন একটা কথা শুনতে চায় যেটা তার রাগকে অর্থ দেবে, তার ব্যর্থতার একটা কারণ দেবে, আর তাকে বিশ্বাস করায় যে তুমি যেটা বলছো সেটাই সঠিক। হিটলার ক্ষমতায় এলো, আর তারপর জার্মানির চেহারা দ্রুত বদলাতে শুরু করলো। সে দেশের সামরিক শক্তি বাড়াতে শুরু করলো। যে সীমাবদ্ধতা জার্মানির উপর চাপানো হয়েছিল সেগুলো একের পর এক অমান্য করতে লাগলো। কারণ তার লক্ষ্য শুধু জার্মানিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা ছিল না, তার লক্ষ্য ছিল জার্মানিকে আবার এমন এক শক্তিতে পরিণত করা যাকে ইউরোপে কেউ উপেক্ষা করতে পারবে না। আর তখন ইউরোপের অন্য দেশগুলো কী করছিল? তারা দেখছিল। কেউ ভয় পাচ্ছিল, কেউ ভাবছিল হয়তো এতটা খারাপ কিছু হবে না, কেউ ভাবছিল হিটলারকে কিছুটা ছাড় দিলে হয়তো পরিস্থিতি শান্ত থাকবে। আর এই হয়তো শব্দটাই পরে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। কারণ একজন আগ্রাসী নেতা যখন বুঝতে পারে যে তার সামনে দাঁড়ানোর মতো আর কেউ নেই, তখন সে আরও এক ধাপ এগিয়ে যায়। হিটলার প্রথমে এমন কিছু করল যা অনেকের কাছে শুধু জার্মানির নিজের ভূখণ্ড পুনরুদ্ধারের চেষ্টা বলে মনে হয়েছিল। তারপর সে আরও এক ধাপ এগোলো। অস্ট্রিয়া, জার্মানির সঙ্গে যুদ্ধ শুরু হলো। তারপর চেকোস্লোভিয়ার দিকে তার নজর গেল, বিশেষ করে সাদারল্যান্ডের অঞ্চলটি। এখানে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। হিটলার বলছিল সে জার্মান ভাষাভাষী মানুষদের একত্রিত করতে চায়। কথাটা শুনতে একটা জাতীয়বাদীর মতো লাগছে, কিন্তু এর আড়ালে ছিল আরও বড় পরিকল্পনা। ইউরোপের নেতারা
তখনও যুদ্ধ এড়াতে চাইছিল, কারণ তারা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছে। তারা জানতো একটা বড় যুদ্ধ মানে কি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, শহর ধ্বংস, অর্থনীতি ধ্বংস, একটা পুরো প্রজন্মের জীবন নষ্ট। তাই তারা ভাবল, হয়তো হিটলারকে কিছুটা ছাড় দিলে যুদ্ধটা এড়ানো যাবে। এই নীতিকে পরে আমরা বলি অ্যাপিজমেন্ট, অর্থাৎ সংঘাত এড়াতে আগ্রাসী পক্ষকে কিছুটা ছাড় দেওয়া। কিন্তু সমস্যা হলো, যে মানুষ একটা দাবি পূরণ হওয়ার পর থেমে যায় না, তাকে আরেকটা দাবি পূরণ করে থামানো যায় না। হিটলার থামল না। চেকোস্লোভাকিয়ার আরও অংশ তার নিয়ন্ত্রণে চলে এলো। আর তখন একটা বিষয় পরিষ্কার হতে শুরু করলো। এটা শুধু জার্মানের অধিকার নিয়ে প্রশ্ন নয়, হিটলারের উচ্চাকাঙ্ক্ষা অনেক বড় ছিল। তারপর এলো পোল্যান্ড। এবার পরিস্থিতি একেবারে বদলে গেল, কারণ পোল্যান্ডের বিরুদ্ধে জার্মানির দাবি আর শুধু সীমান্ত নিয়ে ছিল না। হিটলার চাইছিল তার প্রভাব এবং ভূখণ্ড আরও বাড়াতে। আর ইউরোপের অন্য শক্তিগুলো এবার বুঝতে শুরু করলো, আর একবার পিছিয়ে গেলে হয়তো আর পিছিয়ে যাওয়ার মতো জায়গায় থাকবে না। এর মধ্যে হিটলার একটা গুরুত্বপূর্ণ কৌশল নিল। জার্মানি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটা নন এগ্রেশন প্যাক্ট সাইন করল। যে দুই শক্তির রাজনৈতিক মতাদর্শ ছিল একেবারে বিপরীত, তারা সাময়িকভাবে একে অপরের সঙ্গে চুক্তি করল। কারণ যুদ্ধের আগে হিটলার একটা জিনিস নিশ্চিত করতে চাইছিল, সে যেন একসঙ্গে দুই দিক থেকে বড় যুদ্ধে আটকে না যায়। তারপর 1939 সাল জার্মানি পোল্যান্ডে আক্রমণ করল। এবার আর কোনো সন্দেহই রইল না, এটা শুধু আরেকটা রাজনৈতিক সংকট নয়, এটা যুদ্ধ। আর পোল্যান্ডে আক্রমণের পর গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এইভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত হিটলারের ছিল, কিন্তু যুদ্ধটা শুধু জার্মানি বনাম পোল্যান্ড হয়ে থাকেনি। কারণ ইউরোপ তখন এমন একটা রাজনৈতিক জালে আটকে ছিল, যেখানে একটা দেশের উপর আক্রমণ মানেই অন্য দেশগুলো ধীরে ধীরে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর সেটাই হলো, একটা আক্রমণ, তারপর আরেকটার প্রতিক্রিয়া, তারপর আরেকটা দেশ, তারপর আরও বড় সংঘাত। যুদ্ধ ছড়িয়ে পড়তে লাগলো। জার্মানির সেনাবাহিনী দ্রুতগতির যুদ্ধ কৌশল ব্যবহার করে একের পর এক জায়গায় অগ্রসর হতে লাগলো। এই ব্লিটজরিগ অর্থাৎ লাইটনিং ওয়ার, শত্রুকে দ্রুত আঘাত করে তার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার একটা কৌশল। ট্যাঙ্ক, বিমান, দ্রুতগতির সেনা অভিযান, সব কিছু একসঙ্গে ব্যবহার করা হচ্ছিল। আর ইউরোপের অনেক দেশ প্রস্তুত হওয়ার আগেই জার্মান বাহিনী তাদের দরজায় এসে পৌঁছে যাচ্ছিল। ফ্রান্স, যে দেশটি প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তিগুলোর একটি ছিল, সেও জার্মান আক্রমণের সামনে টিকতে পারল না। আর এক সময় ফ্রান্সও আত্মসমর্পণ করল। ভাবো, যে দেশগুলো এতদিন ধরে ভাবছিল জার্মানিকে নিয়ন্ত্রণ করা যাবে, এখন তারাই একের পর এক পিছিয়ে যাচ্ছে। আর হিটলার, সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছিল। তারপর নজর গেল ব্রিটেনের দিকে। কিন্তু ব্রিটেন আলাদা ছিল। সমুদ্র তাদের একটা বিশাল প্রাকৃতিক প্রতিরক্ষা দিয়েছিল। তাই এবার যুদ্ধ শুধু স্থলভাগে নয়, আকাশেও শুরু হয়ে গেল। জার্মান লাফটওয়েফ বনাম ব্রিটিশ
রয়্যাল এয়ারফোর্স। এটা ছিল ব্যাটেল অফ ব্রিটেন। জার্মানি ব্রিটেনকে দুর্বল করতে চাইছিল, কিন্তু ব্রিটিশরা প্রতিরোধ করল। তাদের বিমান বাহিনী লড়াই চালিয়ে গেল, আর হিটলার বুঝতে পারল ব্রিটেনকে দ্রুত ভেঙে ফেলা এত সহজ নয়। কিন্তু এখানেই হিটলারের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা সামনে আসে। সে থামতে জানে না। একটা লক্ষ্য পূরণ না হলে আরেকটা পরিকল্পনা, আরেকটা যুদ্ধ, আরেকটা আক্রমণ। আর সেই ধারাবাহিকতার একটা ভয়ঙ্কর পরিণতি ছিল সোভিয়েত ইউনিয়নের আক্রমণ। 1941 সালে জার্মানি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বিশাল আক্রমণ শুরু করল, অপারেশন বারবোসা। এটা ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক অভিযান। কিন্তু রাশিয়া শুধু একটি দেশ নয়, তার বিশাল ভূখণ্ড, অসীমের মতো দূরত্ব, কঠিন আবহাওয়া আর বিপুল সংখ্যক মানুষ। জার্মান বাহিনী শুরুতে দ্রুত এগোলেও পরিস্থিতি তত কঠিন হতে লাগলো। আর তখন একটা সমস্যা সামনে এলো। একসঙ্গে এতগুলো ফ্রন্টে যুদ্ধ করা, পশ্চিমে ব্রিটেন, পূর্বে সোভিয়েত ইউনিয়ন, আর অন্যদিকে ইউরোপের বিভিন্ন জায়গায় দখল বজায় রাখা। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছিল, জার্মানির উপর চাপ তত বাড়ছিল। এরপর এলো আরেকটা ঘটনা, যা যুদ্ধকে সত্যি বিশ্বযুদ্ধে পরিণত করল। জাপান পার্ল হারবারে আক্রমণ করল, আর তারপর ইউনাইটেড স্টেটস যুদ্ধে প্রবেশ করল। এবং এখন যুদ্ধ আর শুধু ইউরোপের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীর একাধিক মহাদেশ, একাধিক শক্তি, একাধিক যুদ্ধক্ষেত্র, সব কিছু এক বিশাল সংঘাতে পরিণত হলো। একটা মানুষের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কিভাবে পুরো পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনে ঢুকে পড়েছিল, এটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলোর একটা। কারণ যুদ্ধের মানচিত্রে আমরা শুধু দেশ দেখি, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, ইউনাইটেড স্টেট। কিন্তু মানচিত্রে মানুষগুলো দেখা যায় না। একজন বাবা দেখা যায় না, যে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নিজের সন্তানকে শেষবারের মতো জড়িয়ে ধরেছিল। একজন মাকে দেখা যায় না, যে জানতো না তার ছেলে আর বাড়ি ফিরবে কিনা। একজন শিশুর ভয় দেখা যায় না, যে বোমার শব্দ শুনে ঘরের কোনো একটা কোণে লুকিয়েছিল। ইতিহাসের বইয়ে আমরা লিখি জার্মানি ইনভেডেড পোল্যান্ড, একটা লাইন। কিন্তু সেই একটা লাইনের ভেতরে কত মানুষের জীবন ছিল, কত পরিবার ছিল, কত স্বপ্ন, কত মৃত্যু আমরা জানি না। আর এখানেই হিটলারের গল্পটা শুধু একজন ডিক্টেটরের গল্প থাকে না, এটা হয়ে যায় ক্ষমতা আর মানুষের মনস্তত্ত্বের গল্প। কারণ একজন মানুষ একা একটা পৃথিবীকে যুদ্ধে ঠেলে দিতে পারে না। তার পাশে দরকার হয় মানুষ, প্রশাসন, সেনাবাহিনী, প্রচার, আর সবচেয়ে বড় কথা, এমন একটা সমাজ যেখানে মানুষ ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে আগ্রাসনেও ন্যায্য হতে পারে। হিটলারের প্রচারণা মানুষকে একটা নির্দিষ্ট গল্প বিশ্বাস করিয়েছিল। জার্মানি অপমানিত, জার্মানি আক্রান্ত, জার্মানির জন্য আরও জায়গা দরকার। কিছু মানুষ শত্রু হলো, কিছু মানুষ সমস্যা। আর সেই ধারণাগুলো ধীরে ধীরে ভয়াবহ ঘৃণা এবং নিপীড়নের দিকে নিয়ে যায়। হলোকস্ট এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি। ইহুদি মানুষদের বিরুদ্ধে পরিকল্পিত নিপীড়ন ও গণহত্যা। শুধু ইহুদিরাই নয়, নাৎসি শাসনের অধীনে আরও বহু মানুষ নির্যাতন, বন্দিত্ব এবং হত্যার শিকার হয়েছিল।
এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আসে, মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হয়ে উঠতে পারে? কিভাবে একজন মানুষ অন্য একজন মানুষকে শুধু তার পরিচয়ের কারণে শত্রু মনে করতে পারে? আর আরও ভয়ঙ্কর প্রশ্ন, কিভাবে একটা সমাজ ধীরে ধীরে এই ব্যাপারটাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারে? হয়তো উত্তরটা একদিনে তৈরি হয় না। ঘৃণা একদিনে তৈরি হয় না। একদিনে কোনো সমাজ নিষ্ঠুর হয়ে যায় না। ছোট ছোট ধারণা, ছোট ছোট মিথ্যা, ছোট ছোট ভয় আর বারবার একই প্ররোচনা ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। এই কারণেই ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ইতিহাস একটা সতর্কবার্তাও। তারপর যুদ্ধের ভাগ্য বদলাতে শুরু করল। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধ জার্মানির জন্য ভয়ঙ্কর হয়ে উঠল। স্ট্যালিনগ্রাডের যুদ্ধ জার্মান বাহিনীর জন্য একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। পূর্ব ফ্রন্টে প্রতিরোধ বাড়তে লাগলো, অন্যদিকে পশ্চিম থেকেও চাপ আসছিল। আর যখন ইউনাইটেড স্টেট পূর্ণ শক্তিতে যুদ্ধে যুক্ত হলো, অ্যাক্সিস পাওয়ার্সের বিরুদ্ধে মিত্রশক্তির সামরিক ও অর্থনৈতিক শক্তি আরও বাড়তে থাকলো। 1944 সালে অ্যালাইড ফোর্সেস নরম্যান্ডিতে অবতরণ করল। ডি ডে পশ্চিম ইউরোপে জার্মানির বিরুদ্ধে বড় আকারের অভিযান শুরু করল। এখন জার্মানি দুই দিক থেকে চাপে। একদিকে সোভিয়েত ফোর্সেস এগিয়ে আসছে, অন্যদিকে ওয়েস্টার্ন অ্যালাইস এগিয়ে আসছে। যে সাম্রাজ্যকে হিটলার এত শক্তিশালী করে তুলেছিল, সেটাই ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো। আর একটা সময় যে মানুষটা ইউরোপকে নিজের ইচ্ছামতো বদলে দিতে চেয়েছিল, সে নিজের বাংকারের ভেতরে আটকে গেল। বাইরের শত্রু, চারিদিকে পতন। আর যে বার্লিন একসময় তার ক্ষমতার কেন্দ্র ছিল, সেই বার্লিনই তখন যুদ্ধের ধ্বংসস্তূপ। 1945 সালে হিটলার আত্মহত্যা করল। কিছুদিন পর জার্মানি আত্মসমর্পণ করল। ইউরোপে যুদ্ধ শেষ হলো। কিন্তু যুদ্ধের শেষ মানে সব কিছুর শেষ নয়, কারণ শহরগুলো আবার তৈরি করা যায়, রাস্তা আবার বানানো যায়, বাড়ি আবার দাঁড় করানো যায়। কিন্তু একটা মানুষের জীবন, একটা পরিবার, একটা হারিয়ে যাওয়া প্রজন্ম, তাদের ফিরিয়ে আনা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেল, পৃথিবীর বিশাল অংশ ধ্বংস হয়ে গেল। আর মানুষের সামনে একটা ভয়ঙ্কর সত্য পরিষ্কার হয়ে গেল, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু যুদ্ধের পরিণতি নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন। হিটলার হয়তো ভেবেছিল সে ইতিহাস বদলাবে, সে জার্মানকে মহাশক্তি বানাবে, তার নাম মানুষ ভয় নিয়ে উচ্চারণ করবে। কিন্তু আজ তার নাম যখন উচ্চারণ করা হয়, তার সঙ্গে ক্ষমতার গৌরবের চেয়ে বেশি মনে পড়ে ধ্বংসের কথা, মনে পড়ে যুদ্ধ, মনে পড়ে হলোকাস্ট, মনে পড়ে কোটি কোটি মৃত মানুষ, মনে পড়ে একটা পৃথিবী যে পৃথিবী একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষার মূল্য দিয়েছে। আর এটাই হয়তো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। কোনো নেতা যখন তোমাকে বলে শুধু আমাকেই বিশ্বাস করো, তখন প্রশ্ন করো। যখন কেউ বলে তোমাদের সব সমস্যার জন্য একটা নির্দিষ্ট মানুষ বা গোষ্ঠী দায়ী, তখন প্রশ্ন করো। যখন কেউ বলে আমাদের শক্তিশালী করতে হলে অন্যদের অধিকার কেড়ে নিতে হবে, তখন প্রশ্ন করো। কারণ একটা সমাজে যুদ্ধ বন্দুক দিয়ে শুরু হওয়ার অনেক আগেই শুরু হয়ে যেতে পারে, শুরু হতে পারে মানুষের মাথার ভেতরে। হিটলারের গল্প তাই শুধু একজন মানুষের উত্থান এবং পতনের গল্প নয়, এটা একটা প্রশ্ন। একজন মানুষ কত দূর যেতে পারে
যদি তার হাতে ক্ষমতা থাকে। আর একটা সমাজ কতটা বদলে যেতে পারে যদি মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়। আজ আমরা নিরাপদে বসে ইতিহাসের দিকে তাকিয়ে বলি, ওরা কিভাবে এমনটা হতে দিল? কিন্তু হয়তো আরও কঠিন প্রশ্ন হলো, আমরা হলে কি করতাম? আমরা কি প্রথম দিনই বুঝতে পারতাম, নাকি আমরাও বলতাম এতটা খারাপ কিছু হবে না, ও শুধু কথা বলছে, ও হয়তো দেশটাকে শক্তিশালী করতে চাইছে, একটু ছাড় দিলে সমস্যাটা মিটে যাবে। হয়তো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলো এমনভাবেই শুরু হয়, বড় কোনো বিস্ফোরণ দিয়ে নয়, বরং ছোট ছোট আপোষ দিয়ে, ছোট ছোট মিথ্যা দিয়ে, আর মানুষের নীরবতা দিয়ে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প শুনলে শুধু যুদ্ধের তারিখ মনে রেখো না, শুধু কে কে আক্রমণ করেছিল সেটাও মনে রেখো না। একটু মানুষের মনটাও বোঝার চেষ্টা করো, কিভাবে একটা দেশের হতাশা, একজন নেতার উচ্চাকাঙ্ক্ষা, প্রচার, ঘৃণা, ভয় আর রাজনৈতিক ভুল সিদ্ধান্ত সব একসঙ্গে মিলে একটা পুরো পৃথিবীকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। কারণ শেষ পর্যন্ত যুদ্ধের শুরুতে যারা ক্ষমতায় থাকে তারা হয়তো মানচিত্রে সীমান্ত আঁকে, কিন্তু যুদ্ধের মূল্য দেয় সাধারণ মানুষ। আর হয়তো এই কারণেই ইতিহাসকে মনে রাখা দরকার, যাতে আমরা শুধু জানতে না পারি কি হয়েছিল, বরং বুঝতে পারি কিভাবে হয়েছিল। কারণ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো আবার ফিরে আসে না একই নামে, একই মানুষের হাত ধরে, একই পতাকার নিচে, কিন্তু ফিরে আসে একই ধরনের চিন্তা নিয়ে। আর তাই যখন কোনো মানুষ তোমাকে বলে আমাকে প্রশ্ন করো না, তখনই হয়তো প্রশ্ন করা সবচেয়ে বেশি দরকার। কারণ একটা যুদ্ধ কখনো শুধু বন্দুক দিয়ে শুরু হয় না, কখনো কখনো যুদ্ধ শুরু হয় একটা মানুষের মাথার ভেতর থেকে জন্ম নেওয়া একটা ধারণা থেকে। আর সেই ধারণাকে যখন কোটি কোটি মানুষ প্রশ্ন না করে বিশ্বাস করতে শুরু করে, তখন একজন মানুষের স্বপ্ন পুরো পৃথিবীর দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে।